তোমাদের আমি নিয়েছিলাম সেকেন্ড ক্লাস হচ্ছে আমার, যেখানে আমি রক পড়াবো আজকে, এবং রকের অরিজিন, টাইপস এবং ক্যারেক্টারিস্টিক্স যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের আলোচনা করব। তো তার আগে বলে রাখি, আমাদের কিন্তু 40 ডেজ একটা প্ল্যানিং চলছে, অর্থাৎ 40 দিনের মধ্যে টোটাল যে 10টা ইউনিট রয়েছে আমাদের, সেই 10টা ইউনিট কিন্তু আমরা কভার করব। ঠিক আছে, আমাদের টার্গেট কী থাকবে? এসএলএসটি মাদ্রাসা, যেটা 3 তারিখ পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তোমরা জিওগ্রাফি সিলেবাসটা সম্পর্কে যদি না জেনে থাকো, তাহলে কিন্তু আমার এখানে ভিডিও দেওয়া রয়েছে, ডিসক্রিপশন বক্স চেক করবে, ঠিক আছে, সেখানে তোমরা পেয়ে যাবে, ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। এবং এর আগের যে ভিডিওটা রয়েছে, যেটা তোমাদের ওই ইন্টেরিয়র স্ট্রাকচারে আমরা পড়িয়েছিলাম, যেখানে হচ্ছে ওই সেসমিক ওয়েভ টেভ এই জাতীয় জিনিসগুলো নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আর্থের তোমার কম্পোজিশনটা এবং আর্থের যে স্ট্রাকচার টোটাল জিনিসটা কিন্তু তোমার ওই ভিডিওতে দেওয়া রয়েছে। এটাও কিন্তু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো চলো, তোমরা যারা চ্যানেল নতুন আসছো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। আর অবশ্যই ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে, তোমার যদি হেল্পফুল হয়ে থাকে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা লাইক কমেন্ট করতে ভুলবে না এবং শেয়ার করে দিও প্রত্যেককে যারা এসএলএসটি প্রিপারেশন নিচ্ছে এই মুহূর্তে। তো তোমরা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ, ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কিসের ছবি। এটা হচ্ছে রকের ছবি, অর্থাৎ যেটাকে আমরা শিলা বলছি। তো এই শিলা জিনিসটা কি, এটা কীভাবেই বা তৈরি হয়, এর কি কি ধরন রয়েছে, এর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, তো এটাই হচ্ছে আজকের একটা আলোচ্য বিষয়। তো শুরু করার আগে আশা করছি তোমরা প্রত্যেকেই খুবই ভালো আছো, সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শোনো। খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু জায়গা রয়েছে যেখান থেকে প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে, সেই জায়গাগুলো কিন্তু কভার করার চেষ্টা করব। তো দেখো, শিলা কি হচ্ছে, শিলা ব্যাপারটা এখানে, শিলা হচ্ছে একাধিক খনিজ সমন্বয়ে গঠিত হয়। শিলা কি হয়? শিলা হচ্ছে একাধিক খনিজ সমন্বয়ে গঠিত হয়। অর্থাৎ আমাদের যে ভূত্বক যে থাকে না, সেই ভূত্বক কি হয়, অনেকগুলো খনিজের সমন্বয়ে গঠিত হয়। খনিজের সমন্বয়ে গঠিত ভূত্বকটাকে আমরা কি বলছি? শিলা। এটা একটা তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে যদি আমরা এর উপরে যদি আমরা থাকি, ঠিক আছে, এটা ভূপৃষ্ঠ তুমি যদি বলতে পারো। তো এই যে ভূত্বকটা, এই ভূত্বকটা কি হচ্ছে? এই ভূত্বকটা অনেকগুলো খনিজের সমন্বয়ে গঠিত হয়, যেটাকে আমরা কি বলছি? শিলা বলছি। তো কি কি খনিজের সমন্বয়ে গঠিত হতে পারে? প্রথমত সমসত্ব জাতীয় এক প্রকার শিলা থাকে, এবং দ্বিতীয়ত অসমসত্ব জাতীয় একটা শিলা থাকে। তো সমসত্ব শিলাটা কি? সমসত্ব শিলা মানে তোমার মানে একই রকমের যে সমস্ত শিলাগুলো রয়েছে, ঠিক আছে, একটি মাত্র খনিজ বা একই ধরনের খনিজ নিয়ে গঠিত যে সমস্ত শিলাগুলো, সেগুলোকে আমরা সমসত্ব শিলা বলছি। আর অসমসত্ব কি? তোমার একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হবে শিলাটা। ঠিক আছে, যে শিলাটা তৈরি হবে সেটা একাধিক খনিজের সমন্বয়ে গঠিত হলে তখন সেটাকে আমরা অসমসত্ব শিলা বলবো। তো যাই হোক, সমসত্ব হোক বা অসমসত্ব হোক, যদি তোমার এই খনিজের সমন্বয়ে গঠিত হয়, তখন সেটাকে আমরা কি বলছি? রক্স বলছি। তো রক্স কি কি হতে পারে? উদাহরণ কি হতে পারে? আমরা যে সাধারণভাবে নুড়ি কাঁকড় যেগুলো দেখতে পাই, ঠিক আছে, আমরা যে বালি দেখতে পাই, সমস্ত কিছুই কিন্তু এই রকের মধ্যেই পড়ছে। এবং আমি যে বললাম যে তোমার এই শিলাতে কিছু খনিজ থাকে, সেই খনিজগুলো কী কী? দেখো, সেই খনিজগুলো কী কী হতে পারে? যে কোয়ার্টজ হতে পারে, ফেলসপার হতে পারে, অভ্র হতে পারে, অলিভিন হতে পারে, পাইরক্সিন হতে পারে, প্রভৃতি প্রভৃতি কিন্তু তোমার হতে পারে এই শিলা। ঠিক আছে, শিলার গঠনকারী যে খনিজ সেগুলো। ঠিক আছে, তো দেখো, শিলাতে আমি যেটা বললাম যে রক্স একদিকে, একদিকে মিনারেল। ঠিক আছে, তো এই রক্স এবং মিনারেলস যেটা বললাম, তো রক্সগুলো কী কী হতে পারে এবং মিনারেলসগুলো কী কী হতে পারে? মিনারেলস তো আমি বলেই দিলাম। তো আবার ছবিতে দেখো, ছবিতে একটা স্ফটিক আকারে দেখো, একদম একটা স্ফটিক স্বচ্ছ প্রকৃতির কি হচ্ছে? কোয়ার্জাইট হচ্ছে, কোয়ার্জ হচ্ছে। ঠিক আছে, তাছাড়া দেখো এই রকম টাইপের একটা ব্যাপার রয়েছে, যাকে ফেলসপার বলছি আমরা, মাইকা রয়েছে, ঠিক আছে, মাস্কোভাইট বা বায়োটাইট রয়েছে। এগুলো টোটালগুলো কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে মিনারেলস। এবং রক্সের মধ্যে আমরা গ্রানাইট দেখতে পাচ্ছি, আমরা স্যান্ডস্টোন দেখতে পাচ্ছি, আমরা নিস দেখতে পাচ্ছি। তো এগুলো হচ্ছে তোমার রক্স এবং মিনারেলস। তো এই রক্স এবং মিনারেলসের মধ্যে কি বেসিক পার্থক্যটা রয়েছে, কি বেসিক ডিফারেন্সটা কী রয়েছে? দেখো, এখানে ছবিটা আরও ক্লিয়ারলি তোমরা বুঝতে পারছো। দেখো, মিনারেলস হচ্ছে কীরকম হচ্ছে, মিনারেলসটা এইরকম, এবং রকটা কীরকম দেখো এরকম হচ্ছে। তো রক্সটা কী হচ্ছে? রক্স কী হচ্ছে দেখো, যেটা কী বলছে, দাঁড়ো কালারটা চেঞ্জ করে নিই। রক্স কী বলছে? একটা সলিড ফর্ম। রক্স কি হচ্ছে? একটা সলিড ফর্ম। এবং যেটা কি বলছে? কম্বিনেশন অফ মোর দেন ওয়ান মিনারেল, এক বা একাধিক তোমার মিনারেলস নিয়ে গঠিত হচ্ছে কে? রক্স হচ্ছে। এবং তোমার মিনারেলসটা কি বলছে? মিনারেলস হচ্ছে একটা ইনঅর্গানিক সাবস্ট্যান্স, যেটা কি হচ্ছে ন্যাচারালি কিন্তু তৈরি হয়ে থাকে অনেক সময়। ঠিক আছে, তো এই রক্সে কোনো কেমিক্যাল কম্পোজিশন লক্ষ্য করা যায় না। রক ডু নট হ্যাভ এ ডেফিনাইট কেমিক্যাল কম্পোজিশন, বাট মিনারেলস কিন্তু তোমার কেমিক্যাল কম্পোজিশন রয়েছে এই মিনারেলের মধ্যে। এছাড়া কি হতে পারে? রক্স হচ্ছে, আমরা যদি রককে ভাগ করে নিই, এগুলো আমরা আরও ডিটেলসে জানবো কি কি তিনটি ভাগে ভাগ করা হয়। একটা ইগনিয়াস রক, একটা সেডিমেন্টারি রক। ইগনিয়াস মানে কি? ইগনিয়াস হচ্ছে তোমার আগ্নেয় শিলা। ঠিক আছে, আগ্নেয় শিলা। সেডিমেন্টারি মানে কি? পাললিক শিলা। ঠিক আছে,
আর আরেকটা কি রয়েছে দেখো, মেটামরফিক, যেটা আমরা রূপান্তরিত শিলা বলছি। ঠিক আছে, রূপান্তরিত শিলা। তো রক্সকে আমরা মেনলি 3 ভাগে ভাগ করে নিই, এবং তার ভেতরে অন্যান্য ভাগ রয়েছে। এবং মিনারেলসকে যদি আমরা দেখি, যে এখানে 4টা গ্রুপ করা হয় থেকে প্রধানত, একটা সিলিকেটসের গ্রুপ, একটা কার্বনেটের গ্রুপ, একটা হচ্ছে সালফেটের গ্রুপ, একটা মেটালিক মিনারেলসের গ্রুপ। ঠিক আছে, তো আমাদের মেনলি এখানে এই যে সিলিকেট যেটা রয়েছে না, সিলিকা, ঠিক আছে, এবং কার্বনেট যেটা ক্ষারকীয় প্রকৃতির, এই দুটো জিনিস আমাদের একটু বিশেষ করে জানতে হবে। তো রক্সে যদি আমরা উদাহরণগুলো আমি অনেক আগে দিয়ে দিলাম, আবার দেখো এখানে কি রয়েছে, মার্বেলস রয়েছে, একটা রক হতে পারে মার্বেল রক, স্লেট, লাইমস্টোন, এগুলো। এবং মিনারেলস যদি আমরা দেখি, যে আয়রন, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, এগুলো কিন্তু একটা মিনারেলস হতে পারে। ঠিক আছে, তো এবার চলো আমরা বিভাগে চলে যাব, একদম টাইপস অফ রক্সের মধ্যে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে কি রাখা রয়েছে, যে ইগনিয়াস রক, একটা সেডিমেন্টারি রক, এবং একটা মেটামরফিক রক। তো ইগনিয়াস যে রকটা, ইগনিয়াস রকের সঙ্গে কিন্তু এর অর্থটা টোটালভাবে জড়িত রয়েছে। ইগনিয়াস মানে কি, ইগনিয়াস যদি আমি দেখি, এই ইগনিয়াস এটা হচ্ছে একটা, এটা যদি আমার ল্যাটিন ওয়ার্ড একটা ছিল, ল্যাটিন ওয়ার্ড, যেটা হচ্ছে কোথা থেকে এসে, ইগনিস থেকে, ইগনিস থেকে। আচ্ছা, এখানে আমার ছবিটা রয়েছে, ওয়েট, এবার লিখে ইগনিস, এই ইগনিস থেকে কিন্তু ইগনিয়াসটা এসছে। ইগনিস কি, ইগনিস হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড। ঠিক আছে, ল্যাটিন ওয়ার্ড। তো ইগনিস কথার অর্থ কি, বাংলা যদি আমি এর অর্থ দেখি, ইগনিস কথার অর্থ হচ্ছে কি, অগ্নি, অগ্নি বা আগুন। ঠিক আছে, তো এটা কি হচ্ছে, আগুনের সঙ্গে সম্পর্কিত। আগুন কোথায় থাকবে ক্রাস্টের মধ্যে, আগুন কোথায় থাকবে, যখন আমি তোমাদের ওই কম্পোজিশনগুলো পড়িয়েছিলাম আর্থ ক্রাস্টের, তো ওখানে যে উত্তপ্ত, মানে খুবই উত্তপ্ত যে জায়গাগুলো, অর্থাৎ মেন্টাল যে জায়গাটা রয়েছে, ওইখানে আমাদের আগুন বা ম্যাগমা থাকবে। তো তার সঙ্গে সম্পর্কিত হচ্ছে ইগনিয়াস রক। মানে তুমি যদি, আমি যদি এটাকে তোমার একটা ইয়ে ধরে নিই, আগ্নেয় পর্বত ধরে নিই, তার নিচে কি রয়েছে, এখানে আমাদের কি রয়েছে, মেন্টাল রয়েছে, এইটা আছে আগুন। তো এর সঙ্গে সম্পর্কিত কি হচ্ছে, এই ইগনিয়াস রক। তো আমি এটা ডিটেলস আমি আসছি, তার আগে চলো জাস্ট আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি সেডিমেন্টারি রক জিনিসটা কি। সেডিমেন্টারি রক মানে কি, সেডিমেন্ট করবে, অর্থাৎ একটার পর আরেকটা, একটা স্তরের পর একটা স্তর, অর্থাৎ স্তরীভূত শিলা আমরা বলি না, তো একটা স্তরের উপর আরেকটা শিলা জমাট বাঁধতে 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 এই সেডিমেন্টের রকটা কিন্তু তৈরি করে থাকে। এবং মেটামরফিক রক কি, মেটামরফিক রক হচ্ছে, এখানে দুটো জিনিস কাজ করে থাকে। একটা হচ্ছে কি বলতো, একটা তাপ থাকবে, টেম্পারেচার থাকবে, আর একটা হচ্ছে প্রেশার থাকবে। তাপ এবং চাপ, এই দুটোর কারণে যখন নতুন একটা ধর্ম বিশিষ্ট শিলা তৈরি করবে, তখন সেটাকে আমরা মেটামরফিক, বা সেটাকে আমরা কি বলছি, মেটামরফিকের যদি আমরা বাংলা করিনি, এটাকে রূপান্তরিত শিলা আমরা বলছি, রূপান্তরিত শিলা। তো এত দূর যদি তোমাদের ক্লিয়ার থাকে, তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দাও। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের ডিটেলস আমি আলোচনা করবো, যে ইগনিয়াস রক জিনিসটা কি। দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এখানে, একটা তোমরা এখানে ছবি ভিডিও দেখতে পাচ্ছ, কি হচ্ছে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাগমা চেম্বার। দেখো কালারটা চেঞ্জ করি, এটা হচ্ছে আমাদের ম্যাগমা চেম্বার। তো এই ম্যাগমা চেম্বার থেকে কি ঘটনা করছে দেখো, দেখো এখান থেকে ম্যাগমাগুলো উপরে উঠার চেষ্টা উঠছে, এবং ওঠার সঙ্গে সঙ্গে দুই দিকে দেখো ম্যাগমাগুলো কি হচ্ছে, ম্যাগমাগুলো ছড়িয়ে যাচ্ছে, অর্থাৎ লাভাগুলো এদিকে চলে আসছে। তো এগুলো পরবর্তীকালে জমাট বেঁধে কিন্তু ইগনিয়াস রকটা তৈরি করছে। ঠিক আছে, তো এই ইগনিয়াস রক যেমন বাইরে তৈরি হচ্ছে, এই ইগনিয়াস রক কিন্তু ভেতরেও অনেক সময় তৈরি হয়ে থাকে। তো সেগুলো আলাদা নাম আছে, সেই জিনিসগুলো আমরা কিন্তু জানবো। চলো এবার ইগনিয়াস রকটার একটু বৈশিষ্ট্য বলি, আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। প্রথমত এই যে ইগনিয়াস রক যেটা রয়েছে, এই ইগনিয়াস রক কি, এই ইগনিয়াস রক হচ্ছে তোমার অগ্নির সঙ্গে সম্পর্কিত একটা বিষয়, বা আগুন থেকে এসছে এইরকম একটা বিষয়। দ্বিতীয়ত যদি আমরা দেখি, এটা হচ্ছে কি প্রাথমিক শিলা বা জনক শিলা বলা হয় থাকে, এটা প্রাথমিক শিলা বা আমরা জনক শিলা বলতে পারি। কেন, পৃথিবী সৃষ্টির সময় থেকে এটা তৈরি হয়েছে। পৃথিবী সৃষ্টি কিভাবে হয়েছে, ভূত্বক কিভাবে সৃষ্টি হয়েছে, এই ম্যাগমা তোমার ওপরে বাইরে বেরিয়ে এসে কি হচ্ছে, পরপর তোমার জমাট বেঁধে তৈরি হয়েছে। তো প্রাথমিক শিলা বা জনক শিলা আমরা বলছি। ঠিক আছে, কেন, একদম প্রাচীন কালে, মানে পৃথিবী সৃষ্টির সময় থেকেই এই শিলা তৈরি হয়েছে বলে এটাকে আমরা জনক শিলা বলছি বা প্রাথমিক শিলা বলছি। ঠিক আছে, ইগনিয়াস রকটাকে। এছাড়া কি হচ্ছে, এখানে কিন্তু আরেকটা মেন যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে, এখানে কোনো জীবাশ্ম লক্ষ্য করা যায় না। আমরা জীবাশ্ম পড়েছি, ফসিলস যেগুলো পড়েছে, কিন্তু এই আগ্নেয় শিলায় কোনো জীবাশ্ম লক্ষ্য করা যায় না। কেন জীবাশ্ম লক্ষ্য করা যায় না, এ তো স্তর বাই স্তর পড়ছে না, এটা একবারই তোমার হয়ে যাচ্ছে, থিতিয়ে যাচ্ছে। স্তরের উপর স্তর যদি পড়তে থাকে, তখনই তো মাঝখানে যদি কোনো কিছু প্রাণী বা উদ্ভিদ চলেছে, তখনই জীবাশ্ম তৈরি হবে। কিন্তু এই ইগনিয়াস রকে কিন্তু কোনো জীবাশ্ম তৈরি হয় না, একটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তার জন্যই এই ইগনিয়াস রককে কি বলা হয় বলতো, অস্তরীভূত শিলা, অস্তরীভূত শিলা। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি একটা বিষয়।
তো এই ইগনিয়াস রককে তোমার দুটো ভাগে ভাগ করা হয় থাকে। কিভাবে ভাগ করা হয় থাকে? তার আগে দেখো ইগনিয়াস রকের কিছু ছবিগুলো এখানে দেওয়া রয়েছে। কি কি ইগনিয়াস রকগুলো হতে পারে? একটা ব্যাসল্ট হতে পারে, ঠিক আছে, একটা দেখো অবসিডিয়ান হতে পারে, ঠিক আছে। এগুলো ছবিগুলো দেখে কিরকম একটা অবসিডিয়ানটা কিরকম টাইপের, কালারটা চেঞ্জ করি দেখো। অবসিডিয়ান দেখো কিরকম টাইপের, রায়োলাইট হচ্ছে এরকম টাইপের একটা শিলা, ঠিক আছে। তারপর দেখো গ্রানাইট, গ্যাব্রো, এই যে প্রকার শিলাগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু এই ইগনিয়াস রকের উদাহরণ। তো এবার যেটা বলছিলাম, এই যে ইগনিয়াস রক যেটা রয়েছে, এই ইগনিয়াস রককে হচ্ছে দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে। কি কি দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে? প্রথমত একটা হচ্ছে তোমার এক্সট্রিসিভ ইগনিয়াস রক, এক্সট্রিসিভ ইগনিয়াস রক আইয়ার লিখে দিলাম। আর এটা কি বলছে? আর এটা হচ্ছে তোমাকে ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, ইন্ট্রুসিভ ইগনিয়াস রক। তো এক্সট্রিসিভ যেটা, তার যদি বাংলাটা করিনি তাহলে আরো আমাদের বুঝতে সুবিধা হবে। এক্সট্রিসিভের বাংলাটা যদি আমি দেখি, সেটা হচ্ছে উদবেদী, উদবেদী আগ্নেয় শিলা, ঠিক আছে। আর যদি দেখি ইন্ট্রুসিভ যেটা যদি আমি দেখি, এটার অর্থ যদি আমরা দেখিনি, এটা কি বলছে? নিঃসারী আগ্নেয় শিলা। এগুলো আমরা প্রত্যেকেই জেনেছি, জাস্ট তোমাদের একবার রিভিশন করে দেওয়া, আর কিছু নেই। নিঃসারী আগ্নেয় শিলা। তো ব্যাপারটা কি, ইন্ট্রুসিভ কোনটা হচ্ছে আর এক্সট্রুসিভ কোনটা আছে দেখো। এখানে একটা ছবি দেখো, এখানে তোমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পেরে যাওয়ার চেষ্টা করবে। এটা হচ্ছে তোমাদের এক্সট্রুসিভের ছবি। কি হচ্ছে এখানে দেখো, এই যে ম্যাগমাটা উঠে গিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে, বাইরে বেরিয়ে গিয়ে জমাট বেঁধে যে শিলা তৈরি করছে, যেটাকে আমরা এক্সট্রুসিভ বলছি। আর ইন্ট্রুসিভ মানে কি, ভেতরেই জিনিসটা তৈরি হচ্ছে। কিন্তু ইন্ট্রুসিভ রক্সে হচ্ছে ম্যাগমা কিন্তু বাইরে বেরাচ্ছে না। কি হচ্ছে দেখো, এই যে ম্যাগমাটা উপরে উঠছে ঠিকই, ম্যাগমা উপরে উঠছে ঠিকই, কিন্তু সাইডে গিয়ে ফাটল থাকলে সেই ফাটলে গিয়ে জমাট বেঁধে যাচ্ছে। জমাট বেঁধে কি হচ্ছে, শিলা তৈরি করছে। পরে এটা ঠান্ডা হয়ে তোমার যে শিলাটা তৈরি করছে তাকে আমরা ইন্ট্রুসিভ ইগনিয়াস রক বলছি। এই যে ব্যাপার। তো এই এক্সট্রুসিভ যে ইগনিয়াস রক এবং ইন্ট্রুসিভ ইগনিয়াস রক, এই দুটো বিভাগ রয়েছে, ঠিক আছে। তো চলো প্রথমে আমি জেনে নিই তোমাদের কাছে, মানে প্রথমে তোমাদের বলেছি এক্সট্রুসিভ যে ইগনিয়াস রক রয়েছে, এই এক্সট্রুসিভ ইগনিয়াসের দুটো ভাগ রয়েছে। একটা ভাগ কি, একটা হচ্ছে পাইরোক্লাস্ট, আর এটা হচ্ছে তোমার লাভা শিলা। এই দুটো ভাগ রয়েছে। তো পাইরোক্লাস্ট জিনিসটা কি আর লাভা শিলা, এই দুটো জিনিসটাই কি, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। দেখো পাইরোক্লাস্ট জিনিসটা একটা তোমাদের জন্য আমি ছবি আঁকি, চলো। ধরো এটা হচ্ছে আগ্নেয়, এখানে ম্যাগমা আমার রয়েছে, এখান থেকে এটা আগ্নেয়গিরির মুখটা, এখান থেকে ম্যাগমাটা বাইরে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো ম্যাগমাটা যখন বাইরে বেরাচ্ছে, এই অংশটা যদি কোনো কারণে বন্ধ থাকে, মুখটা, জ্বালামুখের যে অংশটা, এটা যদি কোনো কারণে বন্ধ থাকে, ভেতরে কোনো কঠিন শিলা হতে পারে, সিন্ডার হতে পারে, ছাই হতে পারে, যদি বন্ধ থাকে, তখন কি হয়, এই যে ম্যাগমাটা যে বেরাচ্ছে, একটা একটা ফোর্স রয়েছে। তো এই ফোর্সের কারণে এই অংশগুলো গিয়ে কোথায় গিয়ে পড়ে বলো তো? সাইডে যেখানে জমা হয়, উড়ে গিয়ে, বলে না উড়ে গিয়ে জুড়ে বসে, সেরকম ব্যাপার। এইখানের অংশগুলো বা এই একদম ম্যাগমা ট্যাগমা, এটাকে সঙ্গে নিয়ে যে ম্যাগমা ট্যাঙ্কগুলো রয়েছে, সেই ম্যাগমাগুলো কিন্তু কি হয়, এই জায়গায় জমা হয়। জমা জমা হওয়ার পর জমাট বেঁধে এক প্রকার শিলা তৈরি করে, যেটাকে আমরা কি বলছি, পাইরোক্লাস্ট শিলা, ঠিক আছে। তো উদাহরণ, পাইরোক্লাস্টের উদাহরণ তোমরা বলতে পারো যে টেপরা, বা তোমার বলতে পারো যে টাপ, ঠিক আছে। এই দু প্রকারের উদাহরণ হতে পারে, ঠিক। টেপরা বা টাপ হচ্ছে পাইরোক্লাস্ট শিলার। নেক্সট হচ্ছে যেটা রয়েছে লাভা শিলা, যেটা রয়েছে দেখো লাভা শিলা জিনিসটা কি, এই যে ম্যাগমাটা উপরে উঠলো, ঠিক আছে, এই ম্যাগমাটা উপরে ওঠে, এই যে দেখো, এই যে নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ ছবিটা, এই যে, দাঁড়াও এখানে ছবিটা আসবে আরেকবার, আমি এটাকে পজ করে দিচ্ছি। আচ্ছা, পজ হচ্ছে না মেবি, পজ হচ্ছে না, চলো। আচ্ছা হ্যাঁ, পজ হচ্ছে। এবার দেখো, এই যে তোমার ম্যাগমাটা বাইরে বেরালো, ম্যাগমাটা বাইরে বেরিয়ে এই যে সাইডে যে ছড়িয়ে গেল, এবং সাইডে ছড়িয়ে যাওয়ার কি হচ্ছে, এ তো ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা হয়ে এক প্রকার শিলা তৈরি করছে, এটাকে আমরা কি বলছি, লাভা শিলা বলছি, ঠিক আছে। তো এই লাভা শিলার উদাহরণ মনে রাখবে যে ব্যাসাল্ট, ঠিক আছে। এই দুটো উদাহরণ মনে রাখবে। পাইরোক্লাস্ট যে শিলা, যেটা এক্সট্রুসিভ রক্সের মধ্যে পড়ছে, টেপরা বা টাপ উদাহরণ মনে রাখার চেষ্টা করবে, আর লাভা শিলার মধ্যে মনে রাখার চেষ্টা করবে ব্যাসাল্ট যেটা, ঠিক আছে। এই হচ্ছে দুটো উদাহরণ। নেক্সট যেটা তোমার রয়েছে দেখো, ইন্ট্রুসিভ যে রক্স, ইন্ট্রুসিভ মানে ভেতরে যেটা সৃষ্টি হবে, অর্থাৎ যেটা আমি তোমাদের দেখালাম এখানে। তো এখানে দুটো ভাগ রয়েছে, ইন্ট্রুসিভ যে রক্স যেটা রয়েছে না, এর দুটো ভাগ রয়েছে। দুটো ভাগকে কি বলতো, এই দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কি প্লুটোনিক, আরেকটা কি বলতো
হাইফা ভেসেল, BYSS হাইফা ভেসেল। প্লুটোনিক যেটা সেটা কি কি বলা হয় বলতো, পাতালিক। পাতালিক, এই দুটোর মধ্যে কিন্তু তোমার উত্তরগুলো লেখা রয়েছে। ঠিক আছে, বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে, এগুলো পড়ার দরকার নেই, জাস্ট শুনবে মনে থেকে যাবে। উপপাতালিক, ঠিক আছে, একটা পাতালিক যেটাকে প্লুটোনিক বলা হচ্ছে, একটা উপপাতালিক যা হাইপোথেসিয়াল বলা হচ্ছে। তো পাতাল, আমরা বলি না পাতাল মানে অনেক নিচে, বলি তো পাতাল মানে কি অনেকটাই নিচে। তো পাতালিক আর উপপাতালিক মানে পাতালের একটু উপরে, এভাবে মনে রাখার চেষ্টা করে। পাতালিক মানে একদম পাতাল যেটা একদম নিচে, আর উপপাতালিক মানে পাতালের ঠিক একটু উপরে। তো তোমাদের যদি আমি আর খুব সুন্দর করে একটা ছবি এঁকে দেওয়ার চেষ্টা করি, ধরো এটা, এখানে আমার ম্যাগমা রয়েছে, ম্যাগমা চেম্বার। তো এই ম্যাগমা চেম্বার থেকে আমার ম্যাগমা তো উপরে উঠছে, উপরে মানে উঠতে গিয়ে আর এখানে ফাটল পায়নি, তো এইখানে ভেতরে কিন্তু কি হয়েছে, ম্যাগমাটা জমাট বেঁধে গেছে। জমাট বেঁধে ধরো এইদিকে কোনো ফাটল পেয়েছে, এইদিকে একটা, এইদিকে জমাট বেঁধেছে, এইরকম জায়গায় জমাট বেঁধেছে, ঠিক আছে, এইরকম জায়গায় জমাট বেঁধেছে, ঠিক আছে, এইরকম জায়গায় জমাট বেঁধেছে, ঠিক আছে, এইরকম ভাবে কিন্তু সে জমাট বেঁধে গেছে। বোঝা গেছে জিনিসটা কি বললাম? এবার কি হচ্ছে দেখো, পাতালিক কোনটা আর উপপাতালিক কোনটা। পাতালিক হচ্ছে মানে পাতাল, অর্থাৎ ধরো এই নিচের পোর্শনটাতে, এই নিচের পোর্শনতে, নিচের পোর্শন অর্থাৎ ম্যাগমা চেম্বার, এটা ম্যাগমা চেম্বার। এই ম্যাগমা চেম্বারের ঠিক ওপরে, অর্থাৎ যদি আমি এটাকে ভূত্বক ধরি বা মানে ভূপৃষ্ঠ ধরে নিই, এখান থেকে কতটা অনেকটা নিচে হচ্ছে না ভূগর্ভে। ভূগর্ভে অত্যন্ত গভীরে, ভূপৃষ্ঠ ঠিক না, ভূগর্ভ, ঠিক আছে, ভূগর্ভে, ভূগর্ভের অত্যন্ত গভীরে ম্যাগমা চেম্বার থেকে কিছুটা উপরে যে যখন শিলাগুলো জমাট বেঁধে জমাট বাঁধে, তখন যে শিলাটা তৈরি হয় তখন সেটাকে আমরা কি বলছি, পাতালিক, পাতালিক ইগনিয়াস রক বা প্লুটোনিক ইগনিয়াস রক বলছি। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে। তো প্লুটোনিক ইগনিয়াস রক যেটা, তো প্লুটোনিক ইগনিয়াস হচ্ছে উদাহরণ কি হতে পারে, গ্রানাইট, গ্রানাইট, গ্যাব্রো। গ্রানাইট গ্যাব্রো একটু পাতালিক তোমার বা প্লুটোনিক ইগনিয়াস রকের উদাহরণ হতে পারে। ঠিক আছে, তাহলে এই পাতালিকটা কি, তোমার ভূগর্ভের অনেকটা নিচে, ভূগর্ভের অনেকটা নিচে, আর ম্যাগমা চেম্বারে ঠিক ওপরে, উপর স্থানটাতে যখন জমাট বেঁধে তৈরি হবে তখন পাতালিক বলছে। উপপাতালিকটা এই পাতাল যেটা বলছি না তার থেকে কিছুটা উপরে, যেটা পাতালিক নিচে একটা স্তর হলো, তার উপরে কিছুটা, যেটা হচ্ছে মানে ভূগর্ভর কিছুটা নিচে, টোটাল ভূগর্ভ নয়, ভূপৃষ্ঠ থেকে কিছুটা নিচে বা কম গভীরে যখন শিলাগুলো জমাট বেঁধে তোমার ম্যাগমা ম্যাগমা জমাট বেঁধে যখন তোমার এক প্রকার শিলা তৈরি করবে, তখন সেটা কি বলছে, উপপাতালিক। মনে রাখবে পাতাল মানে সব থেকে নিচে থাকবে, উপপাতালিক মানে একটু উপরে থাকবে, যেটা কি একটা ইন্ট্রিসিভ ইগনিয়াস রক, মানে ভেতরেই এটা গঠনটা লক্ষ্য করা যাবে। এই হচ্ছে ব্যাপার, এটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তো উপপাতালিক শিলার যেটা রয়েছে, উপপাতালিক শিলার উদাহরণ মনে রাখবে, পরফাইরি, পরফাইরি, ঠিক আছে, উদাহরণটা মনে রাখার চেষ্টা করবে, পরফাইরি। এই হচ্ছে ব্যাপার। তো আশা করছি এতদূর পর্যন্ত তোমাদের প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। তো যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, তাহলে কিন্তু যখন আমি কোনো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, তখন তোমাদের কাছে কিন্তু সঙ্গে সঙ্গে চলে যাবে, এবং তোমরা ভিডিওটা দেখে তোমাদের স্টাডিটাকে আরও কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হলো যেটা রয়েছে, এবার এতদূর কিন্তু আমরা জেনে নিই, এটা হচ্ছে তোমার উৎপত্তি অনুসারে তুমি বলতে পারো, ঠিক আছে। এবার এবার যেটা রয়েছে দেখো, রাসায়নিক গঠন অনুসারে কিন্তু আগ্নেয়শিলাকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। রাসায়নিক গঠন, কেমিক্যাল কম্পোজিশনের উপরে বা কেমিক্যাল প্রপার্টিস, এই কেমিক্যাল প্রপার্টিসের উপরে কিন্তু তোমার এই একে ভাগ করা যায়, তোমার এই ইগনিয়াস রকে কিন্তু ভাগ করা যায়। ঠিক আছে, কিরকম শিলা দেখো, আম্লিক শিলা, মধ্যবর্তী শিলা, ক্ষারকীয় শিলা, অতি ক্ষারকীয় শিলা। পরীক্ষায় কেমন প্রশ্ন আছে, কোনো একটা শিলাতে যদি 65% বেশি সিলিকা থাকে, তখন সেটা সেই শিলার প্রকৃতিটা কেমন হয়ে থাকে, সেটা কেমন হয়ে থাকে, আম্লিক শিলা হয়ে থাকে, নাকি মধ্যবর্তী শিলা হয়ে থাকে, নাকি ক্ষারকীয় শিলা হয়ে থাকে, না অতি ক্ষারকীয় শিলা হয়ে থাকে। তার জন্য টোটাল জিনিসটা কিন্তু আমাদের পড়তে হবে। বোঝা গেছে কি বললাম? তো দেখো, আম্লিক শিলা যেটা আমরা বলছি, যে আম্লিক যেটা অ্যাসিডিক যে রকটা, ইগনিয়াস রক, সেটা কেমন হয়ে থাকে, সেই অ্যাসিডিক টাইপের যে রকগুলো হয়ে থাকে, সেখানে 65-এর বেশি বা 65%-এর বেশি হচ্ছে সিলিকা থাকে সেই জায়গাগুলোতে। ঠিক আছে, যেখানে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 35-এর কম থাকবে। তো আম্লিক শিলাগুলো কি কি হতে পারে, গ্রানাইট একটা আম্লিক শিলা, অবসিডিয়ান হচ্ছে একটা আম্লিক শিলা, এবং এর কালার কিন্তু হালকা হয়ে থাকে। এই এই নিচের জিনিসটা না মনে রাখলেও চলবে, এই কয়েকটা জিনিস কিন্তু মনে রাখবে কালার পর্যন্ত। সিলিকার পরিমাণ যেটা কি বললাম, যে আম্লিক শিলার যে রয়েছে, আম্লিক শিলার প্রকৃতিটা কেমন হয়ে থাকে, যেখানে সিলিকারের পরিমাণ 65-এর বেশি দেবে, সেটাকে আমরা আম্লিক শিলা বলবো, অ্যাসিডিক টাইপের হবে। 35-এর কম
ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ যদি 35-এর কম থাকে তখন সেটা আম্লিক শিলা হতে পারে। এবং উদাহরণ তুমি কি মনে রাখবে যে গ্রানাইট এবং অবসিডিয়ান হচ্ছে তোমার আম্লিক শিলার উদাহরণ। এটা একটা গেল। নেক্সট হচ্ছে দেখো যে মধ্যবর্তী শিলা রয়েছে। মধ্যবর্তী শিলাতে তোমার কি বলতো 65 থেকে 55% থাকবে। সিলিকার পরিমাণটা কত থাকবে? 65 থেকে 55% থাকলে তখন সেটাকে আমরা কি বলছি? মধ্যবর্তী শিলা। তো সেখানে ক্ষারকীয়দের পরিমাণ কত থাকে? 35 থেকে 45% মধ্যে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ থাকে। কোনগুলো তোমার মধ্যবর্তী শিলার মধ্যে পড়ছে, অর্থাৎ ইন্টারমিডিয়েট রক্স কোনগুলো পড়ছে? ডায়োরাইট, পরফাইরি এবং অ্যান্টিসাইট। ডায়োরাইট, পরফাইরি, অ্যান্টিসাইট, এই 3 প্রকার শিলাকে আমরা কি বলছি? মধ্যবর্তী শিলা। যেখানে সিলিকারের পরিমাণ কত থাকছে? 65 থেকে 55% এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ কত থাকে? 35 থেকে 45%। এতটা বোঝা গেছে? নেক্সট দেখো ক্ষারকীয় যে শিলাটা রয়েছে, সেই ক্ষারকীয় শিলাতে সিলিকার পরিমাণটা যদি 55% থেকে 45%-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা কি বলছি? তখন তাকে আমরা বলছি ক্ষারকীয় শিলা। 55% থেকে 45% থাকলে তখন সেটাকে আমরা কি বলছি? ক্ষারকীয় শিলা। সিলিকারের পরিমাণ যদি থাকে। এবং ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ যদি 45 থেকে 55%-এর মধ্যে থাকে তখন সেটাকে আমরা বলছি ক্ষারকীয় শিলা। কোন উদাহরণ হতে পারে? ডলোরাইট হতে পারে, গ্যাব্রো হতে পারে, ব্যাসল্ট হতে পারে। এই 3 প্রকার শিলা হচ্ছে তোমার ক্ষারকীয় শিলা। ঠিক আছে, মনে রাখবে ক্ষারকীয় শিলা। কেন ক্ষারকীয় শিলা? এখানে সিলিকারের পরিমাণ তোমার 55 থেকে 45% রয়েছে, ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ 45 থেকে 55% রয়েছে। ঠিক আছে, এবং এর রং কিন্তু গাঢ় হয়ে থাকে। নেক্সট হচ্ছে দেখো অতি ক্ষারকীয় যে শিলাটা রয়েছে সেখানে যদি আমরা দেখি এটা কিন্তু সিলিকারের পরিমাণ কম। সিলিকারের পরিমাণ কম থাকলে সেটা অতি ক্ষারকীয় শিলা হবে, সেখানে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণটা বেশি হবে। অতি ক্ষারকীয় মানে খুব ক্ষার বেশি সে শিলাটাতে, মানে ক্ষারকীয় অক্সাইডের পরিমাণ বেশি হবে আর সিলিকার পরিমাণটা কম হবে, অ্যাসিডটা কম হবে। তখনই তো তোমার অতি ক্ষারকীয় শিলা হবে না। তো সেটা কোন কোন শিলা হতে পারে? পেরিডোডাইট শিলা হতে পারে, একটা কিম্বোরোলাইট শিলা হতে পারে। একটা পেরিডোডাইট শিলা, একটা কিম্বোরোলাইট শিলা, এই 2 প্রকার শিলা। এবং এর রংটা কি? অত্যন্ত গাঢ় প্রকৃতির রংটা হতে পারে। তো এই হচ্ছে তোমার রাসায়নিক গঠন অনুসারে তোমার আগ্নেয় শিলার শ্রেণী বিভাগ। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখো এটা গ্রথন অনুযায়ী, অর্থাৎ গ্রথন মানে কি? টেক্সচার। ঠিক আছে, গ্রথন কি? টেক্সচার। এই টেক্সচার অনুযায়ী কিন্তু তোমার আগ্নেয় শিলাকে কতগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রথম যে ভাগটা দেখো যে গ্রানিটোয়েড বা ফ্যানোরাইটিক। গ্রানিটয়েড বা ফ্যানোরাইটিক, এইটা যতগুলো পাতালিক শিলা রয়েছে, প্লুটোনিক যে ইগনিয়াস রকগুলো রয়েছে, সমস্ত প্লুটোনিক ইগনিয়াস রকই হচ্ছে এই শ্রেণীর অন্তর্গত, গ্রানিটয়েড এবং ফ্যানোরাইটিক। কেন বলছি শোনো, কেন বলছি? এই শিলার গ্রথনটা স্থূল প্রকৃতির হয়ে থাকে। কেন বলো তো স্থূল প্রকৃতির হয়ে থাকে? এখানে স্থূল প্রকৃতির হয় এই কারণের জন্য যে পাতালিক যেটা রয়েছে না, একদম নিচে তো শিলাটা রয়েছে, ওই শিলাটা তোমার ঠান্ডা হতে অনেক টাইম লাগে, তার জন্য স্থূল গ্রথনযুক্ত হয়ে থাকে এটা। এবং এই শিলাগুলোকে খালি চোখে দেখা যায়। বোঝা গেছে? পেগমাটাইট যে শিলাটা রয়েছে দেখো, নেক্সট যে শ্রেণীবিভাগ করা হয়েছে পেগমাটাইট। পেগমাটাইটটা কি? এটা হচ্ছে অতি স্থূল দানা বিশিষ্ট গ্রথন থাকবে। এটাও খুব বড়, টেক্সচারটা খুব বড় হয়ে থাকবে পেগমাটাইট। এটা কোন কোন শিলাগুলো হতে পারে দেখো? পেগমাটাইট, পেগমাটাইট সায়ানাইট, পেগমাটাইট ডায়োরাইট, পেগমাটাইট গ্রানাইট, এই প্রকার শিলাগুলো কিন্তু এই পেগমাটাইটের মধ্যে পড়ছে। নেক্সট দেখো অ্যালফিনিটিক রয়েছে। অ্যালফিনিকটা কি? ক্ষুদ্র কণাযুক্ত হয়ে থাকে এবং যেগুলো কিন্তু অণুবীক্ষণ যন্ত্র দ্বারা চিহ্নিত করা যায় না অনেক সময়, এতটাই ক্ষুদ্র হয়ে থাকে। যেমন ডাইসিল, ঠিক আছে, ব্যাসাল্ট, এই প্রকার যে শিলাগুলো রয়েছে না, এই শিলাগুলোর যে দানা সেগুলো অণুবীক্ষণ যন্ত্র দ্বারা অনেক সময় চিহ্নিত করা যায় না, যেটাকে অ্যালফিনিটিক বলা হচ্ছে। গ্লাসিটা কি? গ্লাসিটা হচ্ছে ক্যালাস গঠন বিশেষ হয় না, অর্থাৎ স্ফটিক টাইপের হয় না, খুব একটা স্বচ্ছ প্রকৃতির হয় না, ক্যালাস গঠন তাই বিশেষ হয় না। এখানে কার মধ্যে পড়ছে? এই যে অবসিডিয়ান, পিস্টোন, পিউমাইস, পারলাইট, এগুলো কিন্তু কার মধ্যে পড়ছে? কোন বিভাগের মধ্যে পড়ছে? গ্লাসের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি দেখো পরফাইরিটিক। পরফাইরিটিক এটা হচ্ছে দানাগুলো বিভিন্ন আকৃতি হতে পারে, ছোট হতে পারে, বড় হতে পারে, ক্ষুদ্র হতে পারে, ঠিক আছে, স্থূল প্রকৃতির হতে পারে। এই প্রকার দানা যুক্ত হলে তখন সেটাকে আমরা কি বলছি? পরফাইরিটিক শ্রেণী বিভাগযুক্ত। উদাহরণ কি? ডায়োরাইট, পরফিরি, ডায়োরাইট, পরফিরি। তো এগুলো হচ্ছে সমস্ত গ্রথন অনুযায়ী খনিজের আকৃতি এবং সিলাবনেস অনুসারে কিন্তু ইগনিয়াস রক বা তোমার আগ্নেয় শিলা কিন্তু শ্রেণী বিভাগ। আরও কিছু এখানে শ্রেণী বিভাগ রয়েছে, সেই শ্রেণী বিভাগগুলো একটু মনে রাখার জাস্ট চেষ্টা করো। প্রথম একটা হচ্ছে হোলো ক্রিস্টালিন। হোলো ক্রিস্টালিন
প্রথম একটা ভাগ, এটাও কিন্তু তোমার গ্রথনের উপর ভিত্তি করে আগ্নেয় শিলাকে শ্রেণী বিভাগ করা হয়েছে। প্রথম যে ভাগ কি বললাম, হোলো ক্রিস্টালিন। তো হোলো ক্রিস্টালিনটা কি বলতো? আচ্ছা, এভাবে মনে রাখবে হোলো ক্রিস্টালিনটা কি। এগুলো প্রত্যেকে কিন্তু ইগনিয়াস রকের মধ্যে পড়ছে। কিভাবে মনে রাখবে দেখো, হোলো ক্রিস্টালিন, হোলো একটা বলি না হচ্ছে হবে এরকম ব্যাপার, হলো হলো এরকম একটা ব্যাপার বলি তো, সে হচ্ছে হবে সেরকম একটা, মানে কোনো তাড়াহুড়া নেই, হচ্ছে হবে হলো হলো এরকম একটা ব্যাপার। তো হোলো ক্রিস্টালিন হচ্ছে সেটাই যখন শিলাগুলো খুব ধীর গতিতে শীতল হয়। ঠিক আছে, পাতালিক শিলা যখন খুব ধীর গতিতে তোমার শীতল হয় তখন সেটা কি বলছে, হোলো ক্রিস্টালিন। ঠিক আছে, ধীর গতিতে শীতল হবে, দ্রুত কোনো এর গতি লক্ষ্য করা যাবে না। হলো হলো হচ্ছে হচ্ছে, ধীরে ধীরে হচ্ছে হচ্ছে এরকম একটা ব্যাপার। ধীর গতিতে যখন পাতালিক শিলাগুলো তোমার ঠান্ডা হবে বা শীতল হবে তখন সেটা কি বলছে, হোলো ক্রিস্টালিন বলা হচ্ছে। যেমন গ্রানাইট বলতে পারো, হোলো ক্রিস্টালিন উদাহরণ কি, গ্রানাইট, গ্রানাইট বলতে পারো। নেক্সট হচ্ছে কি বলো তো, আরেকটা তোমার গ্রথনের শ্রেণীবিভাগ রয়েছে তোমার হিপোক্রিস্টালিন। এটাও দেখো তোমাকে বলে দিচ্ছি কিভাবে মনে রাখবে। হিপোক্রিস্টালিন, হিপোক্রিস্টালিন কি বলতো? আচ্ছা, একটা বলে না, একটা আমাদের গ্রাম বাংলায় দেখলে বলে না, হিপি মেরে চলে যাচ্ছে, বলে না হিপি মেরে চলে যাচ্ছে, মানে কি, মানে তার কোনো কি বল ধৈর্য নেই, যাবে ফাটিয়ে গুড়িয়ে দেবে এরকম একটা ব্যাপার, হিপি মেরে চলে যাচ্ছে। দেশ সাওয়াল দেশ হিপি মেরে চলে যাচ্ছে, বড় ছোট কোনো জ্ঞান নেই, হিপি মেরে চলে যাচ্ছে, মানে অতি দ্রুত, তার কোনো ধৈর্য বলেই নেই, কোনো ধীর তার কোনো গতি নেই, খুব দ্রুতভাবে যেটা হয়, অর্থাৎ অতি দ্রুত গতিতে শীতল হলে তখন সেটাকে কি বলছে, হিপোক্রিস্টালিন। উপপাতালিক শিলাগুলো যখন, ঠিক আছে, উপপাতালিক, এই হিপোক্রিস্টালিনটা কি হচ্ছে, উপপাতালিক শিলা এরকম করা যায়, উপপাতালিক শিলা। তো এই উপপাতালিক শিলা যখন অতি দ্রুত হারে শীতল হয়, ঠিক আছে, তখন সেটা কি বলছে, হিপোক্রিস্টালিন গ্রথনযুক্ত শিলা। উদাহরণ হিসেবে মনে রাখার চেষ্টা করবে, হিপোক্রিস্টালিন কি, ডলোরাইট, ডলোরাইট। ঠিক আছে, নেক্সট আরেকটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, হ্যালো ক্রিস্টালিন, হ্যালো ক্রিস্টালিন। ঠিক আছে, নেক্সট একটা মনে রাখার চেষ্টা করবে কি, হ্যালো ক্রিস্টালিন। তো হ্যালো ক্রিস্টালিন জিনিসটা কি? হ্যালো ক্রিস্টালিন হচ্ছে তোমার নিঃসারী শিলাতে লক্ষ্য করা যায়। যে নিঃসারী শিলা, নিঃসারী মানে কি, বাইরে যেগুলো বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে এসে যেমন ঠান্ডা হবে। ঠিক আছে, নিঃসারী শিলা যখন দ্রুত হারে শীতল হবে, ম্যাগমা যখন বাইরে বেরিয়ে এলো তখন ও কি করবে, ভেতরের থেকে বাইরের যে শিলা, মানে ম্যাগমাগুলো, লাভাগুলো, ওগুলো খুব তাড়াতাড়ি তোমার ঠান্ডা হবে। তো তো নিঃসারী শিলা যখন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয় তখন সেটাকে কি বলা যায়, হ্যালো ক্রিস্টালিন। মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো তখন সেটা কি বলছে, হ্যালো ক্রিস্টালিন। অবসিডিয়ান, এটাকে অবসিডিয়ানও বলা হয়ে থাকে হ্যালো ক্রিস্টালিনকে, এটা মনে রাখার চেষ্টা করবে। তো এই হচ্ছে তোমার ব্যাপার। তো গ্রথনের উপরে ভিত্তি করে এই প্রকার শিলাগুলো তোমাদের বলে দিলাম টোটালি, একদম ক্লিয়ারলি ভাবে। ঠিক আছে, অবশ্যই তোমরা যদি এখনো ভিডিওতে লাইক না করে থাকো, যদি ভিডিওটা দেখছো, তোমরা কিন্তু লাইকটা করে দিও। তোমাদের লাইক কিন্তু আমার ভিডিওগুলো বানানোর জন্য অনেক ইয়ে করে থাকে আর কি, মানে ভিডিও বানাতে বহুত আগ্রহী করে থাকে। ঠিক আছে, নেক্সট চলো। নেক্সট দেখো যেটা রয়েছে এখানে একটু মনে রাখার চেষ্টা করবে। এখানে দেখো যে শিলা যেগুলো রয়েছে না, সেই শিলা, ঠিক আছে, কালারটা চেঞ্জ করি, সেই শিলাগুলো কি কি খনিজের সমন্বয়ে গঠিত হচ্ছে, তার গ্রথন কেমন হচ্ছে, রংটা মনে রাখার চেষ্টা করবে এবং তার বৈশিষ্ট্য মনে রাখার চেষ্টা করবে। দেখো একটা ছকের মধ্যে সমস্ত কিছু দিয়ে দিয়েছি, ঠিক আছে, এতে তোমাদের সুবিধা হবে। প্রথমে দেখো যে শিলা রয়েছে, গ্রানাইট শিলা, কি কি খনিজের সমন্বয়ে গঠিত, ফেলসপার, কোয়ারজাইট, অ্যাম্ফিবোলাইট, বায়োটাইট, এই রকম তোমার খনিজের সমন্বয়ে গঠিত। গ্রথন কেমন হয়ে থাকে, গ্রানাইটের স্থূল প্রকৃতির গ্রথন হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট দেখো এর কালার কেমন হয়ে থাকে, হালকা হয়ে থাকে। বুঝে গেছে, চলো। ব্যাসল্ট যেটা রয়েছে, দেখো ব্যাসল্ট যে শিলাটা, সেটা কি কি খনিজের সমন্বয়ে গঠিত, প্যালিওক্লেজ, ফেলসপার, পাইরক্সিন, অভ্র, এই প্রকার কিছু খনিজের সমন্বয়ে গঠিত। এটা কিন্তু দানাটাকেই হয়ে থাকে, সূক্ষ্ম হয়ে থাকে, এটা কি হয়ে থাকে, ক্ষারকীয় প্রকৃতির। আর গ্রানাইট কি বলেছিলাম, সেটা আম্লিক প্রকৃতির শিলা হয়ে থাকে। এবং এই যে ব্যাসল্ট, এটা কি নিঃসারী শিলা কিন্তু একটা অন্যতম উদাহরণ, মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো ডায়োরাইট রয়েছে, এই ডায়োরাইট কি, অ্যাম্ফিপোল, প্যাজিওক্লেস, ফেলসপার, এই প্রকার তোমার খনিজগুলি নিয়ে গঠিত হয়ে থাকে এবং এর দানাটা কিন্তু স্থূল প্রকৃতির হয়ে থাকে। এটা হচ্ছে একটা ইন্টারমিডিয়েট তোমার ইগনিয়াস রক, অর্থাৎ মধ্যবর্তী শিলা। ঠিক আছে, মধ্যবর্তী আগ্নেয় শিলা। কেননা এখানে সিলিকার পরিমাণ কত দেখো, 66 থেকে 52% মধ্যে রয়েছে এবং এটা হচ্ছে উদ্ভিদী প্রকৃতির শিলা। বোঝা গেছে, উদ্ভিদী প্রকৃতির শিলা। উদ্ভিদী মানে উঠছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, একটা ব্যাপার। উদ্ভিদী মানে কি,
উঠছে কিন্তু বাইরে বেরোচ্ছে না, বাইরে বেরিয়ে গেলে তো নিঃসারী হয়ে যাবে, ভেতরে থাকলে উদ্ভিদই হবে, এটা এইভাবে মনে রাখার চেষ্টা করবে। নেক্সট দেখো অ্যান্টিসাইড যেটা রয়েছে, এটাও হচ্ছে তোমার এই অ্যাম্ফিবল, ফেলসপার এই জাতীয় তোমার খনিজগুলো নিয়ে গঠিত। এটার দানা কিন্তু সূক্ষ্ম এবং এর কালার কিন্তু যে কালারটাই হয় এটা কিন্তু খুব গাঢ় ধরনের হয়ে থাকে। এটাও কিন্তু একটা মধ্য প্রকৃতির শিলা, যেটা রাসায়নিক বৈশিষ্ট্য তুমি বলতে পারো। এটাও কিন্তু 66 থেকে 52% মধ্যে সিলিকাটা থাকে। এটাও কিন্তু একটা নিঃসারী শিলা, এটা বাইরে বেরিয়ে গিয়ে তৈরি হচ্ছে অ্যান্টিসাইডটা। নেক্সট ডলোরাইট যেটা রয়েছে, ডলোরাইট একটা ক্ষারকীয় শিলা, মনে রাখার চেষ্টা করবে। গ্যাব্রো যেটা রয়েছে, গ্যাব্রো হচ্ছে তোমার ক্ষারকীয় শিলা এবং এটা কিন্তু উদ্ভিদী শিলা একটা। এর গঠন কেমন? স্থূল প্রকৃতির হয়ে থাকে। রায়োলাইট যেটা রয়েছে দেখো, রায়োলাইট সূক্ষ্ম প্রকৃতির হয়ে থাকে, আম্লিক প্রকৃতির হয়ে থাকে এবং এটা কি হচ্ছে নিঃসারী একটা শিলা। পেরিডোরাইট যেটা রয়েছে, এটা হচ্ছে তোমার স্থূল প্রকৃতির হয়ে থাকে, এটা খুবই ক্ষারকীয় প্রকৃতির হয়ে থাকে এবং এটাও কিন্তু উদ্ভিদী শিলা। এবং অবসিডিয়ান যেটা রয়েছে দেখো, এটা কি গ্লাসির প্রকৃতির হয়ে থাকে। গ্লাসিটা আমরা কিছুক্ষণ আগেই জানলাম, গ্লাসি জিনিসটা কি, অর্থাৎ খনিজগুলো যখন পুরোপুরিভাবে গঠিত হয় না কিন্তু ওর মধ্যে খনিজের উপাদান থাকবে, এই প্রকার একটা গঠনযুক্ত মানে এটাকে বলা হচ্ছে গ্লাসি। ঠিক আছে, সেটাকে অবসিডিয়ান হচ্ছে গ্লাসি প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, যেটা কালার কিন্তু কালো হয়ে থাকে এবং এটাও কিন্তু অ্যাসিডিক টাইপের, আম্লিক হয়ে থাকে, এটাও কিন্তু নিঃসারী প্রকৃতির শিলা। ঠিক আছে, পিউমাইস যেটা রয়েছে, পিউমাইসটা হচ্ছে তোমার গ্লাসি প্রকৃতির শিলা, এই সেম কন্ডিশন, এটা কিন্তু আম্লিক প্রকৃতির হয়ে থাকে এবং তুমি দেখো এটার বৈশিষ্ট্য কিন্তু নিঃসারী প্রকৃতির শিলা। ঠিক আছে, নেক্সট দেখো স্কোরিয়া রয়েছে, স্কোরিয়া কিন্তু গ্লাসি প্রকৃতির শিলা এবং এটাও কিছু বৈশিষ্ট্য রয়েছে। দেখো ব্যাসাল জাতীয় শিলা, ঠান্ডা হওয়ার সময় কিছু পরিমাণ গ্যাস শিলার মধ্যে আবদ্ধ হতে পারে, পরবর্তীকালে এই গ্যাস নির্গত হলে অসংখ্য ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, পিউমাস জাতীয় এই প্রকার শিলাটা গঠন করে থাকে। তো এই হচ্ছে ব্যাপার, ইগনিয়াস রকের মোটামুটি এখানেই হচ্ছে ইগনিয়াস রকটা কমপ্লিট। অবশ্যই তোমরা এখন একটা কমেন্ট করবে ইগনিয়াস রকটা তোমাদের টোটালটা বোঝা গেছে কিনা। ঠিক আছে, তো ভিডিওটা আবার লাইক করো যারা লাইক করোনি এখনো পর্যন্ত, সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করোনি। এরপর আমি শুরু করতে চলেছি তোমাদের সেডিমেন্টারি রক। ঠিক আছে, তো আশা করছি তোমাদের প্রত্যেকের বোঝা গেছে, অনেকটাই তোমাদের পড়িয়ে দিলাম। ঠিক আছে, চলো নেক্সট, বেশি টাইম নষ্ট করবো না, তোমাদের ভিডিওটা লেন্থি করে আমার লাভ নেই। সেডিমেন্টারি রক্স যেটা রয়েছে দেখো, যেটাকে আমরা কি বলছি, পাললিক শিলা, তাই না? সেডিমেন্টারি রক কি? পাললিক শিলা। অর্থাৎ এটা কি, এটা হচ্ছে পরপর, দেখো সেডিমেন্টারি মানে সেডিমেন্ট মানে পরপর স্তর হবে। এখানে একটা স্তর দেখতে পাচ্ছ, এটা একটা স্তর, এটা একটা স্তর, তারপরে দেখো একটা স্তর দেখতে পাচ্ছ, তারপরে দেখো একটা স্তর দেখতে পাচ্ছ, তারপর একটা দেখো স্তর দেখতে পাচ্ছ, উপরে দেখো একটা স্তর, তার উপর একটা স্তর। ঠিক আছে, পরপর স্তরে স্তরে গঠিত হবে এই শিলাটা। ঠিক আছে, পরপর স্তরে স্তরে এই প্রকার শিলাটা গঠিত হলে তখন সেটাকে কি বলা হচ্ছে, তখন সেটাকে কি বলা হচ্ছে, পাললিক শিলা। ঠিক আছে, প্রথমত এই একটা ব্যাপার। তো পাললিক শিলা আর একটা ভাবে তৈরি হয়ে থাকে, স্তর তো একটা পরের ব্যাপার, স্তরে তো গঠিত হবে, কিভাবে স্তর বাই স্তরটা তৈরি হবে। ধরো ধরো তোমাকে এই ছবিটা দেখো, তাহলে বুঝতে পারবে এখানে কি হচ্ছে। এটা ধরো একটা উঁচু ভূভাগ, এটা একটা উঁচু ভূভাগ, এখানে ইরোশন তৈরি হচ্ছে। ইরোশন তোমার বিভিন্নভাবে হতে পারে, তোমার গ্লাসিয়াল ইরোশন হতে পারে, তোমার উইন্ড ইরোশন হতে পারে, তোমার রিভার ইরোশন হতে পারে, বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু ইরোশন হচ্ছে। এবার কি হচ্ছে, এই এরোটের যে ম্যাটেরিয়ালসগুলো, এগুলো কি হচ্ছে, এগুলো নদী দিয়ে বাহিত হয়ে কি হচ্ছে, এখানে জমা হচ্ছে, পরপর থিতাচ্ছে। প্রথম স্তর একটা থিতালো, তারপরে স্তর। ঠিক আছে, এভাবে পরপর পরপর প্রথমে জমা হলো, তারপর জমা হলো, তারপর জমা হলো, তারপর জমা হলো, এইভাবে কিন্তু পরপর পরপর জমা হচ্ছে, যেটা কি বলছে, সেডিমেন্ট করছে। সেডিমেন্ট করছে, একটার পর একটা কিন্তু সেডিমেন্ট করছে। ঠিক আছে, এবার কি হচ্ছে, এই যে পরপর স্তরগুলো জমা হয়ে গেল, পরপর যে স্তরগুলো রয়েছে, এই স্তরগুলো জমা হওয়ার কি হচ্ছে, এখানে প্রেসার একটা ক্রিয়েট হচ্ছে এবং প্রেসার থাকলে কিন্তু এখানে তাপ থাকবে। ঠিক আছে, তো অত্যাধিক তাপ এবং চাপের কারণে কিন্তু এগুলো কি হচ্ছে, যে সেডিমেন্ট যেগুলো পরপর যে জমা হলো, এগুলো কিন্তু জমাট বেঁধে যায়, কনক্রিট বা সিমেন্টেশন হয়ে যায়। সিমেন্টেশন প্রক্রিয়াতে কিন্তু এগুলোকে মানে পাললিক শিলা তৈরি হয়। অর্থাৎ পলল থেকে, পললগুলো পরপর সজ্জিত হবে। ঠিক আছে, পলল, ঠিক আছে, এই পললগুলো কি হচ্ছে, অত্যাধিক চাপ তাপে সিমেন্টেশন প্রক্রিয়াতে কি তৈরি হবে, পাললিক শিলা তৈরি হবে। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করো। তো এই পাললিক শিলা গঠনের জন্য মানে অনেকগুলো পদ্ধতি রয়েছে। ঠিক আছে, তোমার ডিপোজিশন, কম্প্যাকশন, ঠিক আছে, সিমেন্টেশন। ঠিক আছে, এই যে পদ্ধতি, এছাড়া আরও কিছু পদ্ধতি রয়েছে, সিমেন্টেশন, কম্পাকশন, দ্রবণ, তারপর পুনঃক্যালসিফিকেশন, রাসায়নিক পরিবর্তন। এই যে পদ্ধতি, এই পদ্ধতিগুলোকে কি বলা হয় বলতো, ডায়াজেনেসিস। এই পদ্ধতিগুলোকে বলে ডায়াজেনেসিস প্রক্রিয়া। অর্থাৎ পাললিক শিলা যে গঠিত হচ্ছে, পলল থেকে যে পাললিক শিলা গঠিত হচ্ছে, এই যে প্রক্রিয়াটার যে পদ্ধতিটা, যে কতগুলো স্টেপ, সিমেন্টেশন হচ্ছে, তোমার কম্পাকশন হচ্ছে, দ্রবণ হচ্ছে, পুনঃক্যালসিফিকেশন হচ্ছে, রাসায়নিক পরিবর্তন হচ্ছে, এই যে কতগুলো স্টেপ রয়েছে না, এই স্টেপগুলোকে বলা হচ্ছে কি, তোমার ডায়াজেনেসিস।
ঠিক আছে, অর্থাৎ পলল থেকে পাললিক শিলার প্রক্রিয়ার যে পদ্ধতিটাকে আমরা কি বলছি, ডায়াজেনেসিস। বোঝা গেছে? তো এই শিলাতে কি হচ্ছে, এই শিলাতে প্রথমত স্তরীভূত শিলা পরপর স্তর দ্বারা গঠিত হচ্ছে, স্তরীভূত শিলা একটা, ঠিক আছে। তো দেখো বললাম কিভাবে গঠিত হচ্ছে, দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, ধরো এটা একটা স্তর গঠিত হলো, প্রথমে একটা পলল জমা পড়লো, তারপরে একটা পলল জমা পড়লো, ঠিক আছে, তারপরে একটা পলল জমা পড়লো, ঠিক আছে, ধরো তারপর একটা পলল জমা পড়লো। এই যে পললগুলো পরপর জমা পড়ছে, ধরো এটা সমুদ্রের নিচে, এই ঘটনাটা কি হচ্ছে, সমুদ্রের নিচে ঘটনা ঘটছে। এই যে যখন ঘটনাটা ঘটছে পরপর পলল জমা পড়ছে, তো ধরো এই জায়গাতে একটা দুটো একটা স্তর, দুটো স্তর, 2 নম্বর স্তরে এই জায়গাতে হচ্ছে, এই জায়গাতে ধরো তোমার কিছু সামুদ্রিক প্রাণী, ধরো একটা প্রাণী যার নাম হচ্ছে ফ্লোরা মিনি ফ্লোরা, ফ্লোরা মিনি ফ্লোরা একটা সামুদ্রিক জীব এই স্থানে চলে এলো। কি হচ্ছে, এই স্থানে চলে আসার পর ধরো এই মারা গেল, মারা যাওয়ার পর এর উপরে কি হচ্ছে, আবার তো পলল একটার পর একটা সঞ্চিত হচ্ছে। তো একটা টাইমে কি হচ্ছে, চাপা পড়ে যাচ্ছে, এখানে চাপা পড়ছে, চাপা পড়ার ফলে এখানে তাপ তৈরি হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, তার কারণে এই যে ফ্লোরামিনি ফ্লোরা এই যে মারা যাচ্ছে না, এর দেহ থেকে একটা তেল তৈরি হয়, তেল পাওয়া যায়, একটা কি পাওয়া যায়, তেল, ঠিক আছে, সেটা তোমার হাইড্রোজেন এবং কার্বন, হাইড্রোজেন এবং কার্বন, ঠিক আছে। এই মানে হাইড্রোজেন কার্বনের কি বলবো রূপ আর কি, হাইড্রোজেন কার্বন সমৃদ্ধ একটা তেল পাওয়া যায়, নির্যাস পাওয়া যায়, যে তেলটা কি বলছে বলতো, খনিজ তেল তৈরি হচ্ছে, খনিজ তেল তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এই যে খনিজ তেল এখানে তৈরি হওয়ার জন্য এই স্তরীভূত শিলা, ঠিক আছে, বা এটাকে আমি যেটা বলছি যে তোমার সেডিমেন্টারি রক, এটা কি বলছি, বা পাললিক শিলা, এটা কি বলা হচ্ছে, আরেকটা নাম তৈরি হচ্ছে, এর নাম কি, জৈব শিলা, এটা মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই যে ফ্লোরামিনি ফ্লোরাটা তোমার মানে কি বলবো, দেহ নিঃসৃত যে নির্যাসে হাইড্রোজেন এবং কার্বনের যে দ্রবণ, সেই দ্রবণে পরিণত হয়ে খনিজ তেল সৃষ্টি হয়। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে কি, খনিজ তেল বা শিলা তেলের তৈরির প্রক্রিয়া। এইভাবে তোমার শিলা তেল বা খনিজ তেলটা তৈরি হয়ে থাকে, এই জিনিসটাকে মনে রাখবে। আর এখানে তৈরি হচ্ছে বলে এই শিলাটাকে আমরা কি বলি, জৈব শিলাও কিন্তু বলছি। তো আশা করছি বোঝা যাচ্ছে তোমাদের, ঠিক আছে, আশা করছি কিন্তু বোঝা যাচ্ছে। আচ্ছা, নেক্সট হলো এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এই যে শিলাগুলো রয়েছে না, এই যে তোমার সেডিমেন্টের রক্স যেটা রয়েছে, এটাকে চলো আমি মুছে দিই। এই সেডিমেন্টের রক্স যেটা রয়েছে না, এই রক্সের কিছু ভাগ রয়েছে, ঠিক আছে, এই রক্সের কিন্তু কিছু ভাগ রয়েছে। চলো দাঁড়া, ওয়েট, মুছে দিই। আরে আচ্ছা চলো, এই যে সেডিমেন্টের রক্স যেটা রয়েছে, এই সেডিমেন্টের রক্সকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়ে থাকে, মনে রাখবে। একটা হচ্ছে তোমার ক্লাস্টিক, আর একটা হচ্ছে তোমার নন ক্লাস্টিক। একটা হচ্ছে তোমার সংঘাত, যেটা আমরা বাংলাতে বলি সংঘাত, আর একটা হচ্ছে অসংঘাত, সংঘাত অসংঘাত। তো ব্যাপারটা কি হচ্ছে দেখো, সংঘাত ছিল মানে কি, সংঘাত করা মানে কি, যুদ্ধ করে সে বেঁচে থাকবে, এরকম একটা ব্যাপার। অসংঘাত মানে তার তো কোনো গন্ডগোল এসে যাবে না। তো সংঘাত শিলা যেটা হচ্ছে, এই যে আগ্নেয় শিলা রয়েছে না, প্রাথমিক শিলা, সে প্রাথমিক শিলার সঙ্গে সংঘাত করবে, অর্থাৎ প্রাথমিক শিলা বা আগ্নেয় শিলাকে ক্ষয়প্রাপ্ত এই যে প্রাথমিক শিলা রয়েছে না, এই প্রাথমিক শিলা হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয়ে এই সেডিমেন্টারি ক্লাস্টিক রকটা কিন্তু তৈরি হয়ে থাকে, অর্থাৎ সংঘাত শিলা তৈরি হয়ে থাকে, ঠিক আছে। এটাকে মনে রাখার চেষ্টা করবে। অর্থাৎ এই যে তোমার সংঘাতটা, এটা কিন্তু কি হয়, যান্ত্রিক উপায়ে সৃষ্টি হয়ে থাকে, যান্ত্রিক উপায়ে সৃষ্টি হয়ে থাকে এই শিলাটা। তো এই সংঘাত শিলা, এটা দুটো জায়গায় লক্ষ্য করতে পারি আমরা। প্রথমত তোমার জলে লক্ষ্য করতে পারি, আর দ্বিতীয়ত আমরা স্থলে লক্ষ্য করতে পারি। তো জলস্থলে আমরা কোথায় লক্ষ্য করব, ধরো ধরো এটা হচ্ছে আমাদের সমুদ্র, এটা আমার উপকূল ভাগ, এটা আমাদের সমুদ্র, এটা আমাদের এটা হচ্ছে আমাদের উপকূল ভাগ। তো উপকূল ভাগে দেখবে একটু বড় দানাদার যুক্ত কিছু পাথর, নুড়ি, পাঁপড় আমরা দেখতে পাই, ঠিক আছে, যেগুলোকে আমরা কি বলছি, ব্রেক্সিয়া, যেগুলো কি কংগ্লোমারেট টাইপের হয়ে থাকে,
এটা কিন্তু এই ক্লাস্টিক রকে কিন্তু উদাহরণ বলতে পারো, ব্রেক্সিয়া যে টাইপসটা আর কি। ঠিক আছে, যেটা কি উপকূল ভাগে লক্ষ্য করা যায়। যদি আমরা উপকূল ভাগ থেকে কিছুটা ভেতর দিকে যাই, অর্থাৎ অগভীর যে অংশটা, ধরো এইরকম একটা অংশে এইরকম অগভীর যে অংশটা রয়েছে, এই অগভীর অংশে তোমার কিছু শিলা জমার বেঁধে কিছু শিলাগুলো লক্ষ্য করতে পারা যায়, যেটা হচ্ছে মাঝারি গ্রথনযুক্ত কিছু শিলা লক্ষ্য করতে পারা যায়, যেটাকে আমরা কি বলে থাকি, অ্যারেনাইট বলে থাকি, অ্যারেনাইট বলে থাকি। উদাহরণ হিসাবে তুমি মনে রাখতে পারো বেলে পাথর, অ্যারেনাইট। নেক্সট তুমি যদি লক্ষ্য করো, ঠিক আছে, সমুদ্রে একদম যে গভীর অংশ, এই গভীর অংশে কিছু সূক্ষ্ম দানাদার যুক্ত, ঠিক আছে, এক প্রকার শিলা লক্ষ্য করতে পারা যায়, যেগুলোকে কি বলা হচ্ছে, আর্জিলেসিস, আর্জিলেসিয়াস, ঠিক আছে, আর্জিলেসিয়াস, আর্জিলেসিয়াস বলা হচ্ছে। একদম সমুদ্রের মানে গভীর অংশে এটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি উদাহরণ হিসেবে মনে রাখতে পারো যে, উদাহরণ হিসেবে মনে রাখতে পারো কাদা পাথর, ঠিক আছে। এই প্রকারটা হচ্ছে তোমার কি হচ্ছে, তোমার জলে হচ্ছে। স্থলে, স্থলেও এই সংঘাত প্রক্রিয়ায় কিছু শিলা গঠিত হয়ে থাকে। যেমন তুমি বলতে পারো যে লোয়েস সমভূমি আমরা পড়েছি না, লোয়েস, আমি এখানটা লিখছি লোয়েস। সে লোয়েস কি হচ্ছে, তোমার মানে বালি রাশি পরপর পরপর সজ্জিত হয়ে লোয়েস সমভূমি গঠন করছে। এরা কিন্তু তোমার স্থলে সঞ্চিত সংঘাত শিলা তুমি বলতে পারো। নেক্সট হচ্ছে আগ্নেয়গিরি। তুমি লক্ষ্য করো এই আগ্নেয়গিরির যে ভস্ম বা ছাইগুলো পরপর জমা হয়ে হয়ে এক প্রকার সেডিমেন্টেড রক গঠন করে, যেগুলোকে আমরা কি বলছি বলতো, যেটার একটা নাম রয়েছে, যেটাকে আমরা বেস্টোনাইট বলছি, বেস্টোনাইট, ঠিক আছে। এছাড়া আরেকটা রয়েছে টিলাইট রয়েছে, যেটা হচ্ছে হিমাবহ থেকে, হিমাবয়ের যে সঞ্চিত যে শিলাগুলো রয়েছে, হিমাবয়ের যে শিলাগুলো রয়েছে, কোণাকৃতি যে শিলাগুলো পরপর, হিমাবয়ের কোণাকৃতি শিলাগুলো পরপর জমা হয়ে এক প্রকার শিলা গঠন করে, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা কি বলছি, টিলাইট বলছি। এই প্রকারের কিছু কিন্তু জিনিস আমরা লক্ষ্য করতে পারি, এই যে ব্যাপার। এবং নন ক্লাস্টিক যেটা রয়েছে, অসংঘাত যে শিলাটা রয়েছে, এখানে তোমার রাসায়নিক উপায়ে এই প্রকার শিলাটা গঠিত হয়ে থাকে। তোমার জীবদেহ থেকে এই প্রকার শিলা গঠিত হতে পারে, এবং আরেকটা যেটা রয়েছে তোমার দ্রবণ প্রক্রিয়া কিছু পাললিক শিলা গঠিত হয়ে থাকে, সেগুলো কিন্তু নন ক্লাস্টিকের মধ্যে পড়ছে। চুনাপাথর হচ্ছে একটা নন ক্লাস্টিকের উদাহরণ। এছাড়া আমরা যে ফটকিরি ব্যবহার করে থাকি, সেই ফটকিরিও কিন্তু একটা নন ক্লাস্টিক সেডিমেন্টেড রক্সের মধ্যে পড়ছে। এছাড়া আমরা যে সৈন্ধব লবণ ব্যবহার করে থাকি, সৈন্ধব লবণ আমরা খাবার কাজেও ব্যবহার করে থাকি, সৈন্ধব লবণ, সেটাও কিন্তু একটা এই তোমার সেডিমেন্টারি নন ক্লাস্টিক রকের মধ্যে পড়ছে। তো এই জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার সেডিমেন্টারি রক। সেডিমেন্টারি রকের মধ্যে আর সেরকম কিছু নেই। এবার নেক্সট যেটা রয়েছে মেটামরফিক রক। মেটামরফিক রকের গঠনটা কিন্তু দেখো জাস্ট এইরকম হয়ে থাকে। আমরা যখন ওই ফল্ট যখন জানবো, তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি ভাবে জানবো, ঠিক আছে। তো রূপান্তরিত রক, রূপান্তরিত শিলা বা মেটামরফিক যে রকটা রয়েছে, এটা কি হচ্ছে, এখানে দুটো জিনিস কাজ করে থাকে, ঠিক আছে। একটা চাপ আর একটা হচ্ছে তোমার তাপ। এর ফলে কিন্তু রূপান্তরিত হয়ে থাকে জিনিসগুলো, তার জন্য মেটামরফিক রক বলা হচ্ছে। সেটা পাললিক শিলা হতে পারে, বা তোমার তোমার আগ্নেয় শিলা হতে পারে, যাই হতে না হোক না কেন, এই শিলাগুলো যখন অত্যাধিক চাপ বা তাপের কারণে যখন নতুন ধর্মবিশিষ্ট এক প্রকার শিলা গঠন করে, তখন সেটাকে আমরা মেটামরফিক রক বলে থাকি, ঠিক আছে। তো এইভাবে একটা তোমরা যদি মনে রাখার চেষ্টা করো, তাহলে আরো তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তোমরা ধরো কিছু প্রভাবকগুলো মনে রাখবে, এবং তার ফলে কি কি পরিবর্তন হচ্ছে সেই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। ধরো প্রভাব বা একটা প্রভাব, ঠিক আছে, আর একটা হচ্ছে তোমার রূপান্তর। কোনটা কিসে রূপান্তরিত হয়েছে, কোন কোন কারণে রূপান্তর, ঠিক আছে। ধরো প্রথমত তোমার ধরো তাপ, ঠিক আছে, তাপ, তাপের কারণে কি তৈরি হচ্ছে, পিট কয়লা থেকে, পিট যে কয়লা রয়েছে, সেই পিট কয়লা থেকে হচ্ছে গ্রাফাইট তৈরি হচ্ছে, গ্রাফাইট, ঠিক আছে, পিট কয়লা থেকে গ্রাফাইট। এটা কি অত্যাধিক তাপের কারণে তৈরি হচ্ছে, যেটাকে আমরা কি বলে থাকি, এই রূপান্তরণ যে প্রক্রিয়াটা, এই রূপান্তরণ প্রক্রিয়াটাকে আমরা স্থানীয় রূপান্তরণ বলে থাকি, স্থানীয় রূপান্তরণ প্রক্রিয়া আমরা বলে থাকি। এটা একটা মনে রাখার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে তাপের পর আরেকটা মেন যেটা রয়েছে চাপ। এই চাপের ফলে হচ্ছে সেল, ঠিক আছে, এই সেল থেকে কি তৈরি হচ্ছে বলতো, স্লেট তৈরি হচ্ছে, ঠিক আছে। এটাকে আমরা কি বলতে পারি, আঞ্চলিক রূপান্তরণ প্রক্রিয়া, আঞ্চলিক রূপান্তরণ প্রক্রিয়া। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে, রূপান্তরণ প্রক্রিয়া, ঠিক আছে। নেক্সট হচ্ছে চাপ তাপ তো দ্রুত গেল, এখানে আরেকটা জিনিস কাজ করে থাকে, কেমিক্যাল কিছু কাজ করে থাকে, রাসায়নিক বিক্রিয়া কিছু হয়ে থাকে এই জায়গাতে। রাসায়নিক বিক্রিয়ার কারণে কিন্তু কিছু রূপান্তরণ প্রক্রিয়া লক্ষ্য করা যায়। যেমন হচ্ছে যদি আমরা দেখি অ্যান্ডালুসাইট,
সাইড থেকে কি তৈরি হচ্ছে, তোমার সিলিমেনাইট, এক প্রকার শিলা রূপান্তরিত হয়ে তৈরি হচ্ছে সিলিমেনাইট। ঠিক আছে, এই প্রকার যে শিলাটাকে এটাকে যে রাসায়নিক রূপান্তরণ বলা হয় থাকে, রাসায়নিক রূপান্তরণ প্রক্রিয়া বলা হয় থাকে। ঠিক আছে, এই প্রভাব এবং রূপান্তরটা কোনটা স্থানীয় রূপান্তর হচ্ছে তার উদাহরণটা কি হচ্ছে, আঞ্চলিক রূপান্তর কিসের ফলে হচ্ছে তার উদাহরণ কি হচ্ছে, রাসায়নিক রূপান্তর কিভাবে হচ্ছে তার উদাহরণ কি হচ্ছে, এই জিনিসটা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট তুমি যদি দেখো যে উৎপত্তি অনুসারে কিন্তু কিছু ভাগ করা যায়, অর্থাৎ মানে এখানে মেটামরফিকে যে জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কোন শিলা থেকে কোন কোন রূপান্তরণগুলো হচ্ছে। দেখো মেটামরফিক কিছু উদাহরণ দেওয়া রয়েছে, কোয়ারজাইট, স্লেট, মার্বেল, নিস, সিস্ট, ঠিক আছে, সারপেন্টাইট, এই কিছু শিলাগুলো রয়েছে। তো এখানে যেটা মনে রাখার চেষ্টা করবে, কিছু আগ্নেয় শিলা যেগুলো রূপান্তরিত হচ্ছে, ঠিক আছে, কিছু পাললিক শিলা রয়েছে সেগুলো রূপান্তরিত হচ্ছে, কিছু রূপান্তরিত শিলা রয়েছে যেগুলো কিন্তু তার আরেকটা নতুন ফর্মে তৈরি হচ্ছে। এই জিনিসটা মনে রাখার চেষ্টা করবে। তো যদি দেখো আগ্নেয় শিলার মধ্যে তুমি যদি দেখো আগ্নেয় শিলাতে কি কি রূপান্তরগুলো হচ্ছে, আগ্নেয় শিলায় তুমি লক্ষ্য করো যে ধরো গ্রানাইট কি হচ্ছে তোমার রূপান্তরিত হয়ে কিসে পরিণত হচ্ছে, নিস এবং সিস্ট, এই দুটোতে পরিণত হচ্ছে গ্রানাইট। ঠিক আছে, যদি দেখো অগাইট, এই অগাইট কিসের পরিণত হচ্ছে, হর্ন বেল্টে পরিণত হচ্ছে, হর্ন ব্লেন্ডে পরিণত হচ্ছে। নেক্সট তুমি যদি দেখো যে ব্যাসল্ট, এই ব্যাসল্ট কিসে পরিণত হচ্ছে, অ্যাম্ফিবোলাইটে পরিণত হচ্ছে, অ্যাম্ফিবোলাইটে পরিণত হচ্ছে। ঠিক আছে, এগুলো কি, এগুলো হচ্ছে আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলাতে পরিণত হচ্ছে, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা, এগুলো ভাগগুলো। ঠিক আছে, এই তিনটা জিনিস মনে রাখবে। গ্রানাইট কিসে পরিণত হচ্ছে, নিসিস্টে, অগাইট হচ্ছে তোমার হর্নবেল্টে, ব্যাসল্ট হচ্ছে তোমার অ্যাম্ফিবোলাইটে পরিণত হচ্ছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে তুমি যদি দেখো যে পাললিক শিলা থেকে রূপান্তরিত শিলা হচ্ছে। ঠিক আছে, পাললিক থেকে রূপান্তরিত, ঠিক আছে, পাললিক থেকে রূপান্তরিত কি কিগুলো হচ্ছে, বেলে পাথর, আমরা জানি যে বেলে পাথর, সে বেলে পাথর থেকে কি তৈরি হচ্ছে, কোয়ারজাইট, এই যে কোয়ারজাইট হচ্ছে বেলে পাথর থেকে তৈরি হচ্ছে কোয়ারজাইট। চুনা পাথর থেকে যে মার্বেল, ঠিক আছে, চুনা পাথর থেকে কি তৈরি হচ্ছে, মার্বেল তৈরি হচ্ছে। ঠিক আছে, এছাড়া কি হচ্ছে, কাদা পাথর থেকে স্লেট, এই যে স্লেট রয়েছে না, এই স্লেট হচ্ছে কোথা থেকে তৈরি হচ্ছে, কাদা পাথর থেকে স্লেট তৈরি হচ্ছে। এছাড়া কি, কয়লা থেকে কি তৈরি হচ্ছে, কয়লা থেকে গ্রাফাইট তৈরি হচ্ছে। এগুলো হচ্ছে তোমার কি হচ্ছে, এগুলো হচ্ছে তোমার পাললিক থেকে রূপান্তরিত শিলার যে পরিবর্তন, সেগুলো কিন্তু বললাম। নেক্সট হচ্ছে কিছু রূপান্তরিত শিলা রয়েছে সেগুলো আবার ঘুরে রূপান্তরিত হয়ে যায়, সেগুলো মনে রাখার চেষ্টা করবে। ঠিক, মানে রূপান্তর থেকে রূপান্তরিত হবে, এই প্রকার কিছু শিলাগুলো মনে রাখার চেষ্টা করবে। সেগুলো কি কি হতে পারে, নিচ থেকে কি তৈরি হয়, ফিলাইট তৈরি হয়, এবং ফিলাইট থেকে কি তৈরি হয়, সিস্ট তৈরি হয়। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে, যে সিস্ট, ফিলাইট থেকে কিন্তু সিস্ট তৈরি হয়ে থাকে, এই দুটো জিনিস কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, তো আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত কি কি পরিণত হচ্ছে, পাললিক থেকে রূপান্তরণ প্রক্রিয়া কি কি তৈরি হচ্ছে, তারপর রূপান্তরিত শিলা থেকে কি কি সৃষ্টি হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের বলে দিলাম। তো এই মেটামরফিক রক যেটা রয়েছে, এই মেটামরফিক রকের যদি এবারে বৈশিষ্ট্য যদি বলতে পারি, তো কি হয় বলতো, যখন একটা জায়গা থেকে একটা জায়গায় রূপান্তরিত হচ্ছে না, তখন যদি ধরো পাললিক শিলা, যে কথাগুলো বললাম, এই পাললিক শিলা থেকে যখন রূপান্তরিত হয়ে যাচ্ছে, তখন কোনো জীবাশ্ম যদি থাকে পাললিক শিলাতে, সে কিন্তু জীবাশ্ম থাকে না, জীবাশ্ম কিন্তু লক্ষ্য করা যায় না। এই রূপান্তরিত শিলাগুলো কি হয় বলতো, খুব চকচকে প্রকৃতির হয়ে থাকে। ঠিক আছে, খুবই হচ্ছে তোমার ক্যালাসযুক্ত স্ফটিক আকারের হয়ে থাকে এই শিলাগুলো, এগুলো আগ্নেয় শিলা বা পাললিক শিলা দুটোই কিন্তু তোমার রূপান্তরিত হতে পারে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তবে রূপান্তরিত যখন হচ্ছে, একটা শিলা থেকে যখন রূপান্তরিত হচ্ছে, তখন সেখানে খনিজের পরিবর্তন কিন্তু হয়। ঠিক আছে, যে মিনারেলস যেগুলো রয়েছে এক একটা শিলাতে, সেই মিনারেলসগুলো কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই হচ্ছে টোটাল তোমাদের টপিক, তোমাদের কাছে আমি ডিসকাস করিয়ে দিলাম, এগুলো মনে রাখার চেষ্টা করবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস এখানে একটু মনে রাখার চেষ্টা করবে, কোনটা কোন প্রকৃতির শিলা আর কি। ঠিক আছে, এটা একটু পরীক্ষাতে আসে, দেখেছি অনেকবারে, দাঁড়াও জাস্ট ওয়েট। হ্যাঁ, কোনটা কি প্রকৃতির মানে দেখতে আর কি, জাস্ট আমি বললে তোমরা বুঝতে পারবে। তুমি দেখো গ্রানাইট যে শিলাটা কীরকম দেখতে এবং কোথায় পাওয়া যায়, এটা মনে রাখার চেষ্টা করবে। গ্রানাইট যেটা রয়েছে, এটা কিন্তু কি বলতো, গোলাকার টাইপের হয়ে থাকে, এবং এটা তুমি যদি লক্ষ্য করো, আমাদের রাঁচি রয়েছে না,
সেই রাঁচি সহ টোটাল যে ছোটনাগপুর অঞ্চল রয়েছে সেই ছোটনাগপুর অঞ্চলে কিন্তু এই গ্রানাইটটা বেশি লক্ষ্য করা যায়। ঠিক আছে, এরপর ব্যাসল্ট। ব্যাসল্ট তুমি যদি লক্ষ্য করো এটা কি হয়ে থাকে, চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে, চ্যাপ্টা প্রকৃতির হয়ে থাকে, যেটা কোথায় লক্ষ্য করতে পারবে তুমি, দাক্ষিণাত্য মালভূমি কিন্তু দাক্ষিণাত্য যে ডেকান ট্র্যাপ রয়েছে সেটা কিন্তু এই ব্যাসল্ট শিলা দ্বারাই গঠিত হয়ে থাকে। নেক্সট চুনাপাথর। চুনাপাথর, চুনাপাথর কেমন হয়ে থাকে, গুহা আকৃতি বিশিষ্ট, যেখানে স্টালাকটাইট স্টালাকমাইট আমরা দেখতে পাই, তাই না? তো এটা কোথায় লক্ষ্য করতে পারবে, এটা কাস্ট অঞ্চল লক্ষ্য করতে পারবে, কাস্ট অঞ্চল। এছাড়া আরো যদি জায়গার তুমি যদি নাম উল্লেখ করো তাহলে কোথায় দেখতে পাবে, চেরাপুঞ্জি, মৌসিনরাম, এই জায়গাগুলোতে এই চুনাপাথরের প্রাদুর্ভাবটা সব থেকে বেশি লক্ষ্য করা যায়। এই তিনটে জিনিস মানে শিলা, তার আকৃতি এবং মানে ফাউন্ডেশন এরিয়া আর কি কোথায় লক্ষ্য করতে পারা যায়, এই জায়গাগুলো কিন্তু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কিছু খনিজগুলোর কথা বলে দিই। সেই খনিজগুলোর কি কি বৈশিষ্ট্য এবং তার ব্যবহারগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, প্রথম যে খনিজ তুমি যদি দেখো যে কোয়ার্সট, ঠিক আছে, এই যে শিলাটা মানে এই যে খনিজটা রয়েছে না তোমার, এটা কি হয় বলো তো, এটা হচ্ছে তোমার গ্রানাইট এবং ব্যাসল্ট শিলার মূল উপাদান তুমি বলতে পারো। এবং এটা কিসে ব্যবহার করা হয়, গয়না তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, কাঁচ এবং পাথর কাটতে এই কোয়ার্টজ ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট তুমি যদি দেখো যে ফেলসপার, ঠিক আছে, এটা থেকে কি বললাম যে কাঁচ, গয়না এইসবের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। ফেলসপার, এই ফেলসপার হচ্ছে তোমার কি গোলাপি বর্ণের হয়ে থাকে, সাদা এবং গোলাপি বর্ণের হয়ে থাকে। এটা কি বলতো, এটা হচ্ছে তোমার সেরামিক শিল্পে ব্যবহার করা হয়ে থাকে, সেরামিক শিল্প এই ফেলসপারটা ব্যবহার করা হয়ে থাকে। এবং কাঁচ তৈরির ক্ষেত্রেও কিন্তু এই শিলাটা কিন্তু এই খনিজটা কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট তুমি যদি দেখো যে অভ্র, ঠিক আছে, অভ্রটা চকচকে, আমরা দেখেছি প্রত্যেকেই চকচকে মসৃণ একটা প্রকৃতির হয়ে থাকে। এটা বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয়, বৈদ্যুতিক সরঞ্জাম তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে এটা। ঠিক আছে, এছাড়া আমরা যে দেখি যে প্রতিমার সাজসজ্জা যে হয়ে থাকে সেটা তৈরি করতে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট তুমি যদি দেখো জিপসাম, তো এই জিপসামটা প্রথমত তোমার নরম প্রকৃতির একটা শিলা, হালকা হলুদ বর্ণের হয়ে থাকে এটা। ঠিক আছে, এটা সিমেন্ট শিল্পে ব্যবহার করা হয়ে থাকে বেশি। জিপসামটা সিমেন্ট শিল্পে সার তৈরিতে এই জিপসামের ব্যবহার কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে, এই হচ্ছে টোটাল ব্যাপার। আরেকটা জিনিস এখানে বলা হয়নি, যে খনিজগুলো বললাম না, এই খনিজগুলো কোনটার কত কাঠিন্যতা রয়েছে, সেই কাঠিন্যতা, ঠিক আছে, এর যে কাঠিন্যতা, ঠিক আছে, কাঠিন্যতা পরিমাপ করা হয় থাকে একটা স্কেলের সাহায্যে, যে স্কেলটা হচ্ছে কি মোহ স্কেল। ঠিক আছে, খনিজের কাঠিন্যতা পরিমাপ করা হয় থাকে মোহ স্কেল। এখানে কিন্তু 1 থেকে 10 পর্যন্ত কিন্তু দাগ টানা থাকে, তার উপরে ভিত্তি করে কিন্তু করা হয়ে থাকে। ঠিক আছে, তো এখানে মনে রাখার চেষ্টা করবে সর্বনিম্ন কাঠিন্যতাযুক্ত একটা খনিজ, ঠিক আছে, সর্বনিম্ন কাঠিন্যতাযুক্ত খনিজটা মনে রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে তোমার কি ট্যাল্ক, ঠিক আছে, যেটা কত মান হচ্ছে 1 হয়ে থাকে। এবং 10 যেটা সব থেকে বেশি কাঠিন্যতাযুক্ত যে খনিজ হয়ে থাকে সেটা হচ্ছে কি হিরে, যার কাঠিন্যতার মান হচ্ছে কত 10 বা 10। এই হচ্ছে ব্যাপার। তো টোটাল জিনিসটা তোমাদের পড়িয়ে দিলাম একদম প্রথম থেকে শেষ পর্যন্ত। অবশ্যই তোমরা জানাবে ভিডিওটি কেমন লাগলো। আর চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে। আবার নেক্সট তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের ভিডিও কিন্তু তোমাদের সামনে নিয়ে চলে আসার চেষ্টা করবো।